আলাইকুম। আমি রাজু সরকার। আজকে তোমাদের অর্থাৎ ক্লাস 7-এর জীবনবিজ্ঞানের একটি নতুন টপিক নিয়ে শুরু করব। সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন ব্যাপন আমরা বিভিন্ন ধরনের কোষ পড়েছি। কোষের মধ্যে বিভিন্ন কার্যাবলী সম্পন্ন হয়, জীবদেহের মধ্যে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক কাজ সম্পন্ন হয়ে থাকে। তো আমরা অনেক সময় বিভিন্ন পারফিউম ব্যবহার করে থাকি, যেটা কী হয়, এক স্থান থেকে অন্য স্থানে বয়ে যায়, ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়াটাকেই এক কথায় ব্যাপন বলা হয়। তো এখানে আজ দেখা যাক অ্যাকচুয়ালি ব্যাপনটা কীভাবে ঘটে, তার সংজ্ঞা কী, বিভিন্ন ধরনের কাজগুলো। প্রথম, ব্যাপন বলতে আমরা কি বুঝি বা ব্যাপন কাকে বলে, ব্যাপন কি? ব্যাপন একটা পদ্ধতি। যে পদ্ধতিতে কি হচ্ছে, কোনো পদার্থের অণু বা আয়ন কি হয়, উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্বযুক্ত স্থানের দিকে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয়। তাহলে কি বলা গেল, ব্যাপন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কি হচ্ছে, কোনো পদার্থের অণু, সে পদার্থটা হতে পারে কঠিন, হতে পারে তরল, হতে পারে গ্যাসীয়। তাহলে কী কী হতে পারে? কঠিন, তরল, গ্যাস, এই তিনটাই হতে পারে। তাহলে যে পদ্ধতিতে কোনো পদার্থের অণু, সে পদার্থটা হতে পারে তিনটা অবস্থায়, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাস। তাহলে এই তিনটা অবস্থায় কঠিন, তরল, গ্যাস, অথবা তাদের আয়ন হলে কি, তরলে আয়ন আকারে থাকবে। তাহলে কোনো পদার্থের অণু বা আয়ন কি হচ্ছে, নিজস্ব গতিশক্তির প্রভাবে নিজস্ব গতিশক্তির প্রভাবে কি হয়, উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্বযুক্ত স্থানের দিকে ধাবিত হয় এবং আস্তে আস্তে কি হয়, সম ঘনত্বে পরিণত হয়, ছড়িয়ে পড়ে আস্তে আস্তে কি হবে, সম ঘনত্বে পরিণত হবে। সেটা কি বলছি আমরা, ব্যাপন। আবার একবার সংজ্ঞাটা ভালো করে বলা যাক, যে পদ্ধতিতে কোনো পদার্থের অণুগুলি, পদার্থ কঠিন, তরল, গ্যাস উভয় হতে পারে। তাহলে কোনো পদার্থের অণুগুলি বা আয়নগুলি কি হয়, নিজস্ব গতিশক্তির প্রভাবে উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্বযুক্ত স্থানের দিকে কি হয়, নেমে আসে, ধাবিত হয় বা ছড়িয়ে পড়ে কি হয়, সমঘনত্বে পরিণত হবে। তাহলে সেই পদ্ধতিটাকে বলবো আমরা ব্যাপন। তাহলে ব্যাপন সম্বন্ধে আমরা কি কি জানলাম, যে ব্যাপন তিন প্রকার, কঠিন পদার্থের ক্ষেত্রে ঘটবে, তরলের ক্ষেত্রে ঘটবে, গ্যাসের ক্ষেত্রেও ঘটবে। আর একটা কন্ডিশন বা শর্ত কি হচ্ছে, ব্যাপন উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্বযুক্ত স্থানের দিকে ধাবিত হয়, গিয়ে কি হয়, সমঘনত্বে পরিণত হবে। তাহলে কতক্ষণ পর্যন্ত ব্যাপন এই পদ্ধতিটা চলতে থাকবে, যতক্ষণ না সমঘনত্বে পরিণত হবে। আর যখন সমঘনত্বে পরিণত হবে, তখন কি হবে, ব্যাপন পদ্ধতিটা পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে। এই ব্যাপন, তাহলে ব্যাপন আমরা জানলাম। এবার ব্যাপনের কিছু শর্ত আছে, ব্যাপন কখন বেশি ঘটবে বা কি হলে বেশি ঘটে। যে ব্যাপনে কি হয়, উচ্চ ঘনত্বযুক্ত স্থান, অর্থাৎ একটা তরল থেকে আরেকটা তরল দিকে ব্যাপন হবে। এটা হচ্ছে বেশি ঘনত্ব, এটা হচ্ছে কম ঘনত্ব। এই বেশির পরিমাণটা যত বেশি থাকবে, আর এই কমটার পরিমাণ যত কম থাকবে, তত কি হবে, ব্যাপনের হারটা বাড়বে। তাহলে এক নম্বর হচ্ছে ঘনত্ব,
তাহলে উচ্চ ঘনত্ব যুক্তের এর পরিমাণটা যত হবে, ঘনত্ব যত বেশি বাড়বে, বেশি থাকবে, তত কী হবে, আস্তে আস্তে কী হবে, ব্যাপনের হারটা বাড়তে থাকবে। তাপমাত্রা, তারপর তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে ব্যাপন নির্ভরশীল। তারপর কোনো ধাত্র, ধাত্র বলতে তরল পদার্থ, ধাত্র যদি সান্দ্রতা বেশি পায়, সান্দ্রতা বেড়ে যায়, তাহলে কি ব্যাপনের হারটা কমে যায়, তাহলে ব্যাপনের হার কমে যায়। এগুলো হচ্ছে ব্যাপনের কিছু প্রভাব বা ফ্যাক্টর বা শর্তাবলী বা শর্তাবলী। তাপমাত্রা, তাহলে তো কী হচ্ছে, 1 নম্বর তাপমাত্রা বৃদ্ধি পেলে ব্যাপনের হার বাড়বে। আবার কি হচ্ছে, তার সান্দ্রতা যদি বেড়ে যায় তাহলে কী হবে, কমবে, তাহলে সান্দ্রতার সাথে ব্যস্তানুপাতিক। যাই হোক, এই সূত্র আরও এই ব্যাপনের সাথে কিছু সূত্র আছে, সেটা হচ্ছে গ্রাহামের সূত্র আমরা পড়ব। কি একটা গ্রাহামস ল, গ্রাহামের সূত্র একটা, আর একটা হচ্ছে ফিক্স ল, অর্থাৎ ফিকের সূত্র। এই সূত্রগুলো আমরা বড় ক্লাসে পড়বো, 11, 12, 9-এ কিছু আছে সেগুলো পড়বো। তো আমাদের ব্যাপন এই পর্যন্তই। এবার এই ব্যাপনের মানে জীবদেহে, আমাদের এই জীবদেহে বা বাস্তব জীবনে ব্যাপনের কি প্রভাব আছে, ব্যাপনের কি গুরুত্ব আছে, আমাদের বাস্তব জীবনে ব্যাপনের কি গুরুত্ব। জীবদেহে ব্যাপনের গুরুত্ব। ব্যাপনের মাধ্যমে কি হয়, এই যে আমরা পরিবেশ থেকে মুক্ত অক্সিজেন গ্যাস গ্রহণ করছি, কিভাবে, ব্যাপনের মাধ্যমে। ব্যাপনের মাধ্যমে কি হয়, তাহলে পরিবেশ থেকে আমরা যে অক্সিজেন গ্যাসটা গ্রহণ করছি সেটা কি হচ্ছে, প্রত্যেকটা কলাকোষে পৌঁছাচ্ছে। কিভাবে, একটা কোষ থেকে আরেকটা কোষে, আরেকটা কোষে, আরেকটা কোষে, এইভাবে ব্যাপনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। 2 নম্বর, একই রকমভাবে পরিবেশ থেকে তাহলে কি হচ্ছে, এই যে উদ্ভিদগুলো কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিচ্ছে, কিভাবে, ওই ব্যাপন প্রক্রিয়ায় নিচ্ছে। তারপর যে ফুলের যে সুগন্ধ, সেগুলো কী হয়, ব্যাপনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটা গোলাপ ফুল একটা ফুটেছে, তার ফুলের যে গন্ধ, সৌরভ, সেই স্মেলটা কী হয়, বাতাসের মাধ্যমে, কিসের মাধ্যমে, বাতাসে, এই ব্যাপনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাহলে 1, 2, 3, তাহলে ব্যাপনের মাধ্যমে কি হচ্ছে, আমাদের শ্বাস প্রশ্বাস হচ্ছে, শ্বাস প্রশ্বাসের যে অক্সিজেন গ্যাসটা সেটা কি হচ্ছে, সেই অক্সিজেন গ্যাসটা কি প্রত্যেকটা কলাকোষে ব্যাপনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আবার উদ্ভিদরা CO2 গ্রহণ করছে, সেটাও। এবার তার হচ্ছে ফুলের গন্ধ, ফুলের সুগন্ধি, সেটা হচ্ছে ব্যাপনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। তাহলে এই গেল ব্যাপনের গুরুত্ব। এবার ব্যাপন সাধারণত কী হচ্ছে, ব্যাপন কঠিনে কঠিনে ব্যাপন হয় না, কঠিনে ব্যাপন হবে না। তাহলে কি হচ্ছে, ভিন্ন প্রকৃতির লাগবে। তাহলে কঠিনের সাথে তরল হবে, কঠিনের সাথে তরল হবে, তরলের সাথে তরল হবে, গ্যাসের সাথে গ্যাস হবে, তরলের সাথে গ্যাস হবে। কীরকম, একটা কঠিন আর একটা তরল, কিছু জল নিলাম, তারপর আমরা তুতে নাম শুনেছি, কপার সালফেট, CuSO4 5H2O, কঠিন আর তরল। তো এখানে CuSO4, এটাকে বলা হচ্ছে তুতে, নীল বর্ণের জল দিলাম এখানে, জল সঙ্গে সঙ্গে এটা কি হবে, নীল বর্ণ ধারণ করবে। তাহলে জলটা তরল, এটা কঠিন হয়ে গেল। তাহলে কঠিন তরল, আবার তরল 1 গ্লাস জল আছে, 1 গ্লাস জলের মধ্যে কি কিছু পরিমাণ কি দিলাম, আমি দুধ দিলাম, তাহলে দুধটা কি হবে, সাদা বর্ণ ধারণ করে নেবে, তাই তো। তাহলে তরলের ব্যাপনের উদাহরণ হলো। আবার তরল আর গ্যাস, আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই, সোডা ওয়াটার, লেমন ওয়াটার, তো এই সোডা ওয়াটার, লেমন ওয়াটারের বোতল খুললে কি হয়, ওটা উচ্ছে ওঠে, তো একটা গ্যাস বেরিয়ে আসে না, সেই গ্যাসটা কি, ওটা গ্যাস কার্বন ডাইঅক্সাইড। আসলে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড দিয়ে কি করা হয়, ওটাকে চাপ প্রয়োগ করে রাখা হয়। তাহলে এই গেল আমাদের ব্যাপন।
এবার নেক্সট আসছি আরেকটা, এরপর আসছি অভিস্রবণ। অভিস্রবণ বা অসমোসিস, অভিস্রবণ বা অসমোসিস ঠিক ব্যাপনের উল্টো। ব্যাপনে আমরা দেখলাম পদার্থের অণুগুলি কি হচ্ছে, সেটা কঠিন তরল গ্যাসীয় হতে পারে, তাদের নিজস্ব গতিশক্তির প্রভাবে উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্বযুক্ত স্থানের দিকে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয়, সেটাকেই বলছে ব্যাপন। অভিস্রবণ হচ্ছে ঠিক উল্টো, অভিস্রবণ হচ্ছে ঠিক উল্টো। কিরকম উল্টো? অভিস্রবণে আমরা অভিস্রবণের ক্ষেত্রে ঠিক উল্টোটা দেখব, ঠিক উল্টো চিত্র দেখব। কার উল্টো চিত্র? ব্যাপনের উল্টো চিত্র দেখব। এটা কম ঘনত্ব, এটা হচ্ছে বেশি ঘনত্ব। তো ব্যাপনে আমরা দেখলাম যে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে যাচ্ছে, আর অভিস্রবণে দেখবো ঠিক উল্টো, কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে যাবে, কম থেকে বেশি। তো এই অভিস্রবণটা কি? অভিস্রবণ হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিটা কি হয়, একটা পর্দা ব্যবহার করা হয়, সেটা অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা, এই অর্ধভেদ্য পর্দার মাধ্যমে পৃথক থাকে, যেখানে কি হয়, ভিন্ন প্রকৃতির এখানে প্রকৃতিটা হবে সম প্রকৃতি, আর দুটো শর্ত, ভিন্ন ঘনত্ব, আর একটা থাকবে পর্দা, সেটা অর্ধভেদ্য পর্দা। এই তিনটা। তাহলে যে পদ্ধতিতে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে পৃথক দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণের দ্রাবক কি হচ্ছে, দ্রাবক কি হয়, কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয়, সেটাকেই বলছে অভিস্রবণ। তাহলে অভিস্রবণ কি আসলো, বলছে অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি ভিন্ন ঘনত্বের সমপ্রকৃতির, তাহলে সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দুটি দ্রবণের কি হচ্ছে, দ্রবণের দ্রাবক, অ্যাকচুয়ালি দ্রাবক হবে, দ্রবণের দ্রাবক বা দ্রবণ, যেখানে কি হয়, কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয়, সেটাকেই বলছি আমরা অভিস্রবণ। তাহলে অভিস্রবণ কি আসলো, অর্ধভেদ্য পর্দা থাকবে মাস্ট, অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকবে। এখানে বলছে প্রকৃতিটা একই হবে, তরল হবে, গ্যাস হবে, কঠিন হবে না, আর গ্যাসের মাধ্যমে অভিস্রবণ হয় না, এখানে অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রেই সংঘটিত হয়। বোঝা গেল? তো দুটি সমপ্রকৃতির মানে দুটোই তরল লাগবে, ভিন্ন ঘনত্ব কম বেশি লাগবে, নাহলে কি হবে, অভিস্রবণ হবে না। তাহলে যে পদ্ধতিতে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে পৃথক দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণের ক্ষেত্রে বা দ্রবণের দ্রাবক অণুগুলি কি হচ্ছে, কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয়, সেটাকেই বলবো বা সেই পদ্ধতিটাকেই বলবো আমরা কি, অভিস্রবণ বা অসমোসিস। তাহলে এর সংজ্ঞা গেল। এবার এর প্রকারভেদ আসছে। প্রকারভেদ থেকে
অবিশ্রবণ হতে গেলে শর্ত কি কি লাগছে? অবিশ্রবণ হতে গেলে কি কি শর্ত লাগছে? যে দ্রবণটা সমপ্রকৃতির হতে হবে, ভিন্ন ঘনত্বের হতে হবে, আর অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকবে। এবার আমরা আসছি প্রকারভেদ। কত প্রকারের? অবিশ্রবণ সাধারণত 3 প্রকারের হয়। একটা অন্ত অবিশ্রবণ, বহি অবিশ্রবণ, আর একটা হচ্ছে কোষান্তর অবিশ্রবণ। এই অবিশ্রবণ হচ্ছে 3 প্রকারের। অবিশ্রবণ আমরা 3 প্রকার দেখলাম। তাহলে একটা অন্ত অবিশ্রবণ, একটা বহি অবিশ্রবণ, আর একটা হচ্ছে কোষান্তর অবিশ্রবণ। তাহলে অবিশ্রবণ কাকে বলে? অবিশ্রবণ বলতে কি বুঝি? আর অবিশ্রবণের উদাহরণ। তারপর এদিকে আসছে প্রকারভেদ। এই উদাহরণ অবিশ্রবণ কাকে বলে আমরা জানলাম, এবার প্রকারভেদটা জানবো। প্রকারভেদ মানে হচ্ছে 3 প্রকার, একটা অন্ত, একটা বহি, আর একটা হচ্ছে কোষান্তর অবিশ্রবণ। এই 3 প্রকার অবিশ্রবণ আমরা আমাদের সিলেবাস অনুসারে এখানে 3 প্রকারে দেওয়া আছে। তো এই অন্ত অবিশ্রবণটা কি? যে পদ্ধতিতে পরিবেশের দ্রবণের ঘনত্ব, মনে করুন এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে একটা কোষ, এটা কোষ, আর এটা হচ্ছে পরিবেশ। এটা কোষ, এটা কোষ, এটা হচ্ছে কোষ, এটার নাম দিলাম আমি কোষ। অন্তটা কি বলছে? বলছে যে পদ্ধতিতে কি পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় ঘনত্ব অপেক্ষা কম। যখন অন্তটা মানে হচ্ছে যখন পরিবেশের দ্রবণের ঘনত্বটা কি হবে, এটার থেকে কম হবে, মানে এইটা হবে পরিবেশ, এইটা হবে কোষ। তাহলে যখন পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম হয়, তার মানে এখানে কন্ডিশনটা আসবে কোষীয়, কোষটা সবসময় বড় হবে কখন? পরিবেশ। আমি বোঝার জন্য করলাম, কোষটা সবসময় বড় হবে পরিবেশ, তার মানে পরিবেশটা ছোট হবে। অর্থাৎ পরিবেশ ছোট মানে এখানে পরিবেশের দ্রবণের ঘনত্বটা যখন কম হবে তখন কি হবে, ওই পরিবেশের দ্রবণের ঘনত্বটা যখন কম হবে তখন এই কম ঘনত্বযুক্ত স্থান থেকে দ্রবণের দ্রাবকগুলো কি হবে, কোষের মধ্যে প্রবেশ করবে, কোষের মধ্যে প্রবেশ করবে। তখন কি হবে, আস্তে আস্তে এটা বেশি ঘনত্ব, এবার আস্তে আস্তে সমঘনত্বে পরিণত হবে। একটা বাস্তব উদাহরণ, আমি এই অন্ত অবিশ্রবণের একটা বাস্তব উদাহরণ দেওয়া হচ্ছে। যদি 1 গ্লাস জলের মধ্যে যদি 1 গ্লাস জলের মধ্যে যদি কিছু পরিমাণ আমরা কিশমিশ ডুবিয়ে দিই, তাহলে কি হবে, কিছুক্ষণ পর, ঘন্টা 2 পর যদি দেখি তাহলে কি দেখবো, কিশমিশগুলো কি হয়, আস্তে আস্তে ফুলে যায়। এটাই হচ্ছে এই অন্ত অবিশ্রবণের একটা উদাহরণ। কি করে? কিশমিশগুলোর যে দ্রবণের ঘনত্ব সে কি ছিল, বেশি ছিল, আর এখানে জলের ঘনত্বটা কি হবে, জলের ঘনত্বটা কম হবে। স্বাভাবিকভাবে কি হচ্ছে, ওই জলের যে দ্রাবকগুলো, জলের অণুগুলো কি হচ্ছে, আস্তে আস্তে কি ওই কিশমিশের মধ্যে প্রবেশ করবে। কিশমিশের যে অর্ধভেদ্য পর্দাটা থাকে সেই পর্দাটা ভেদ করে কিশমিশের ভিতরের দ্রবণের মধ্যে প্রবেশ করবে। এর ফলে কি হচ্ছে, কিশমিশগুলো আস্তে আস্তে ফুলতে থাকবে। এবার কতক্ষণ পর্যন্ত ফুলবে, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে ওই কোষের মধ্যে মানে যথেষ্ট পরিমাণ যখন জল পরিপূর্ণ হয়ে যাবে তখন ওই কোষটা কি হবে, আস্তে আস্তে ফুলে যাবে এবং তখন কিশমিশটা ফুলে যাবে। তো এটাই হলো একটা আমাদের অন্ত অবিশ্রবণ প্রক্রিয়ার একটা উদাহরণ। তাহলে অন্ত অবিশ্রবণে কি হচ্ছে, পরিবেশের অর্থাৎ বাইরের যে দ্রবণের ঘনত্বটা কি হবে, কম হবে,
আর কোষের মধ্যে বেশি হবে। আর বহি অবিশ্রবণটা ঠিক হবে তার উল্টো। কার উল্টো? অন্ত অবিশ্রবণের উল্টোটা আসবে। এখানে কি হবে? কোষ লেস দেন পরিবেশ। কিরকম? অর্থাৎ এখানে হচ্ছে জলটা কোষ থেকে বাইরে বেরিয়ে যাবে, মানে পরিবেশের ঘনত্বটা কি হবে? বেশি হবে, আর কোষের ঘনত্বটা কম হবে। কোষের ঘনত্ব যখন কম হবে তখন কি হবে? স্বাভাবিকভাবেই আমরা অবিশ্রবণের সংজ্ঞা অনুসারে পড়ছি যে কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে যাবে। তার মানে কি হবে? কোষ থেকে জলগুলো আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে। তার মানে কি হবে? আস্তে আস্তে চুপসে যাবে, কোষটা চুপসে যাবে। এটাই হলো বহি অবিশ্রবণ পদ্ধতি। এরপর আসছি নেক্সট, কোষান্তর অবিশ্রবণ, মানে এক কোষ থেকে আর এক কোষে যে অবিশ্রবণ প্রক্রিয়া। অর্থাৎ আমাদের জীবদেহ স্বাভাবিকভাবে, এই যে আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে যদি ধরি, মানুষ তো একটা জীব, এই মানুষের ক্ষেত্রে আমরা দেখে থাকবো, কি দেখবো? যে আমাদের প্রত্যেকটা কোষের আকার আকৃতি একই রকম না। স্বাভাবিকভাবে আকার আকৃতি একই রকম না হলে তাদের মধ্যে ঘনত্বের পার্থক্য থাকবে। কোষের মধ্যে যে সেল স্যাপ আছে, কোষ রস আছে, যেটাকে আমরা প্লাজমা বলি বা সাইটোপ্লাজম বলি, সেই সাইটোপ্লাজমের কি ঘনত্বের পার্থক্য হবে। এবার ঘনত্বের পার্থক্য হলেই কি হবে? অবিশ্রবণ পদ্ধতি শুরু হবে। ঘনত্বের পার্থক্য যখন আর থাকবে না, তখন কি হবে? অবিশ্রবণ পদ্ধতি বন্ধ হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে আমাদের জীবদেহের মধ্যে এক কোষ থেকে আরেক কোষের যে দ্রবণের ঘনত্ব পার্থক্যের জন্য যে অবিশ্রবণ পদ্ধতি চলতে থাকে, সেটাকে আমরা কি বলবো? কোষান্তর অবিশ্রবণ। কি বলবো? কোষান্তর অবিশ্রবণ। আচ্ছা, আমরা ক্লাস 6-এ একটা টপিক পড়ে এসেছি, দ্রবণ। সেই দ্রবণ সম্বন্ধে আমরা জেনেছিলাম কি? দ্রবণ মানে আমরা জেনেছিলাম দ্রাব প্লাস দ্রাবক। এই জিনিসটা ক্লাস 6-এ জানা হয়ে গেছিল। দ্রবণ সমান হচ্ছে দ্রাব প্লাস দ্রাবক। যদি দ্রবণটা একটা শরবত হয়, তাহলে কি হবে? ওর দ্রাবক কি হবে আর দ্রাবক কি হবে? দ্রাবক হবে জল, আর এটা হবে চিনি, এটা হবে সর। তাহলে কি দেখা গেল? জলের মধ্যে আস্তে আস্তে কিছু পরিমাণ আমরা চিনি দিলাম, চিনিটা কি হবে? জলের মধ্যে আস্তে আস্তে মিশে যাবে, মিশে গিয়ে যে একটি মিশ্রণ তৈরি করবে, সেটাকে বলছি আমরা দ্রবণ। তো এটা ক্লাস 6-এ হয়ে গেছিল, সেই জিনিসটাই এখানে আমরা ব্যবহার করলাম। এই গেল ব্যাপন এবং অবিশ্রবণ। এবার এই অবিশ্রবণ সম্পর্কিত কতগুলি তথ্য আমরা দেখতে পাবো। একটা আইসোটনিক, একটা হাইপোটনিক, আর একটা হাইপারটনিক। এবার এটা কি? অ্যাকচুয়ালি এটা দ্রবণ অনুসারে আসছে, এটা দ্রবণ থেকে। একটা হচ্ছে আইসোটনিক, হাইপোটনিক, আর একটা হচ্ছে হাইপারটনিক। আইসোটনিক মানে সমসারক, পরিবেশের দ্রবণের ঘনত্ব আর কোষের দ্রবণের ঘনত্ব দুটোই সমান হবে। হাইপো মানে কম হবে, হাইপোটনিক মানে কম হবে, অর্থাৎ লঘু সারক। মানে লঘু সারকটা মানে হচ্ছে ঠিক অন্ত অবিশ্রবণের মতো, মানে পরিবেশের দ্রবণের ঘনত্বটা কম হবে আর কোষের দ্রবণের ঘনত্বটা বেশি হবে। এর ফলে কি হবে? মানে বাইরে থেকে জলটা কোষের মধ্যে আসবে, এর ফলে কোষটা ফুলে যাবে। আর হাইপারটনিক মানে হচ্ছে পরিবেশের দ্রবণের ঘনত্বটা বেশি হবে আর কোষেরটা কি হবে? কম হবে। আমরা স্বাভাবিকভাবে বাস্তব কতগুলো আমরা উদাহরণ দেখব। এই উদাহরণগুলো যদি তোমাদের আমি পরে এর নেক্সট ক্লাসে আলোচনা করব। কিছু কোশ্চিন হয়, যদি মনে করা হয় যে, যেমন কোশ্চিন যে আমরা একটা পুকুরের মাছ, মিষ্টি জলের মাছকে যদি সমুদ্রের জলে ফেলে দিই তাহলে কী হবে, বা সমুদ্রের জলের মাছকে পুকুরের জলে ফেলে দিলে কী হবে। এগুলো কি হয়? এই হাইপোটনিক, হাইপারটনিক
আইসোটনিক। এই বিভিন্ন প্রকার যে সলিউশন অর্থাৎ দ্রবণ আছে, সমসারক, লঘুসারক আর অতিসারক দ্রবণ, এগুলো দিয়ে ব্যাখ্যা করা যাবে। কারণ আমরা জানি সমুদ্রের জলটা কী হবে, অতিসারক। তাহলে অতিসারকের ওই মাছটা কী হবে, অতিসারক আর দ্রবণের ঘনত্ব বেশি। আর স্বাভাবিকভাবে পুকুরের জলের ঘনত্ব কী হবে, কম হবে। তাই যদি সমুদ্রের কোনো মাছকে আমরা পুকুরের জলে ফেলি তাহলে কী হবে, কম থেকে বেশি অবিশ্রবণ হবে। অর্থাৎ পুকুরের জলে ফেলে দিলে পুকুরের জলগুলো কী হবে, তার শরীরে ঢুকলে কী হবে, আস্তে আস্তে তার শরীরটা ফুলে যাবে, কোষগুলো ফেটে যাবে, প্লাজমোলাইসিস হয়ে যাবে, কোষগুলো ফেটে যাবে, ফুলে যাবে। তাহলে কোষগুলো ফেটে যাবে, এটা। আর একটা আসছে, আর যদি পুকুরের মাছকে সমুদ্রের জল দেওয়া হয় তাহলে আস্তে আস্তে কী হবে, জলগুলো সব বাইরে বেরিয়ে যাবে, ওটা কী হবে, ডিপ্লাজমোলাইসিস হয়ে যাবে, ডিপ্লাজমোলাইসিস হয়ে যাবে। সরি, ডিপ্লাজমোলাইসিস মানে হচ্ছে ফুলে যাবে, আর প্লাজমোলাইসিস মানে হচ্ছে সংকুচিত হয়ে যাবে। তাহলে যদি সমুদ্রের মাছকে যদি পুকুরে নিয়ে আসা হয় তাহলে কি হবে, সেটা ফুলে যাবে, ফুলে মানে ওর ডিপ্লাজমোলাইসিস হবে। প্লাজমোলাইসিস তার হবে পুকুরের মাছকে যদি আমরা সমুদ্রের জলে ফেলে দিই তাহলে কি হবে, তার প্লাজমোলাইসিস হবে, অর্থাৎ চুপসে যাবে। এই গেল বিভিন্ন প্রকার দ্রবণ। এগুলো থেকে পরে আর বিভিন্ন ধরনের কোশ্চিন তোমাদের করা হবে। এরপর আরেকটা আসছি, এবার আমরা ব্যাপন আর অভিসরণের মধ্যে কয়েকটা পার্থক্য দেখবো। তাহলে আরেকটা এখানে কোশ্চেন হতে পারে যে পার্থক্য ব্যাপন ও অভিসরণ। আশা করি পারবো, কারণ ব্যাপন এক নম্বর, যদি ব্যাপন প্রথম হলো ব্যাপনে কম থেকে বেশি ঘনত্ব যুক্ত স্থানে ছড়িয়ে পড়ে, তাই তো? কিন্তু না, ব্যাপনে বেশি থেকে কম, আর অভিস্রবণে কম থেকে বেশি। ব্যাপনে বিভিন্ন প্রকৃতির হতে পারে, অর্থাৎ কঠিনের সাথে তরল, তরলের সাথে কঠিন, কঠিনের সাথে গ্যাস হতে পারে। কিন্তু কি হচ্ছে, অভিস্রবণ কেবলমাত্র তরলে সংঘটিত হয়। ব্যাপনে কোনো পর্দার ব্যবহৃত হয় না, অভিস্রবণে অর্ধভেদ্য পর্দা বা প্রদভেদ্য পর্দার প্রয়োজন আবশ্যিক। এইভাবে আমরা কীভাবে কয়েকটা পার্থক্য করে রাখবো, কার, ব্যাপন এবং অভিস্রবণ। এবার এই অভিস্রবণ সম্পর্কে আরো একটু তথ্য আমরা জানবো, সেটা হচ্ছে অভিস্রবণ চাপ। অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। অ্যাকচুয়ালি কি অভিস্রবণ চাপ? অভিস্রবণ চাপের সাথে যুক্ত থাকে, অভিস্রবণ চাপের সাথে যুক্ত থাকছে অভিস্রবণ চাপের সাথে যুক্ত থাকছে কি হচ্ছে, রসস্ফীতি চাপ। রসস্ফীতি চাপ আরেকটা কি হচ্ছে, চোষণ চাপ। এই দুটো সংযুক্ত, এর সাথে সম্পর্কযুক্ত। তো অভিস্রবণ চাপকে কি প্রকাশ করা হয়, ওপি, অসমোটিক প্রেসার। রসস্ফীতি চাপকে টিপি, টার্গার প্রেসার। আর চোষণ চাপকে এসপি। সাকশন প্রেসার। তাহলে অভিস্রবণ চাপ সমান হচ্ছে রসস্ফীতি চাপ যুক্ত চোষণ চাপ, মানে টার্গার প্রেসার ও অসমোটিক প্রেসার ইকুয়াল টু, তাহলে ওপি সমান হচ্ছে টিপি প্লাস
এসপি যখন when এসপি ইকুয়াল টু 0, কখন সম্ভব হবে? এসপি ইকুয়াল টু 0, অর্থাৎ সাকশন প্রেসারটা, এই সাকশন প্রেসার বা শোষণ চাপ যখন একদম কম 0 হয়ে যাবে, তখন কি হবে? রসস্ফীতি চাপটা সব থেকে বেশি হবে। এই রসস্ফীতি চাপটাই হলো অবিশ্রবণ চাপ। অর্থাৎ এবার আমরা অসমোটিক প্রেসার বা অবিশ্রবণ চাপ সম্পর্কে জানবো। তাহলে এটা হচ্ছে শর্টকাট একটা ফর্ম, তোমাদের অতটা প্রয়োজন নেই, যদিও এই ডিটেলস একটু 11-12 আছে। তো তোমরা শুধু অবিশ্রবণ চাপটা জেনে রাখবে। বলছে যে সর্বোচ্চ রসস্ফীতি চাপ প্রয়োগের ফলে অবিশ্রবণ পদ্ধতিটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। যে সর্বোচ্চ রসস্ফীতি চাপের ফলে অবিশ্রবণ চাপ, যে কোন একটি নির্দিষ্ট দ্রবণে যে সর্বোচ্চ চাপ প্রয়োগ করলে যে সর্বোচ্চ রসস্ফীতি চাপের ফলে কি হচ্ছে? অবিশ্রবণ পদ্ধতিটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় বা বাধাপ্রাপ্ত হয়, সেটাকেই বলছে অবিশ্রবণ চাপ। আবারও বলছি, অবিশ্রবণ চাপ কাকে বলে? যে সর্বোচ্চ রসস্ফীতি চাপের ফলে বা যে সর্বোচ্চ চাপের ফলে অবিশ্রবণ পদ্ধতিটি সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয়, সেটাকে বলছে অবিশ্রবণ চাপ। আর এটা সম্ভব কখন হবে? অবিশ্রবণ চাপ যখন রসস্ফীতি চাপ, কোষের মধ্যে জল ঢুকবে, আস্তে আস্তে কোষটা ফুলে যাবে, ওখানে চাপ দিবে, এটা হচ্ছে রসস্ফীতি চাপ। আর এই যে জল ঢুকছে মানে জলটা শোষণ করে নিচ্ছে, এটা হচ্ছে শোষণ চাপ বা সাকশন প্রেসার। তো যত একটা সময় ফুলে গেল, একটা কিশমিশ থেকে আস্তে আস্তে ফুলে গেল, যখন পুরোটাই ফুলে যাবে তখন তার রসস্ফীতি চাপ বেড়ে যাবে, আর তখন ওটা কি আর জল সংগ্রহ করতে পারবে না। তার মানে তখন কি হবে? তার শোষণ চাপটা 0 হয়ে যাবে। শোষণ চাপ যখনই 0 হবে, তার মানে রসস্ফীতি চাপটা বা টার্গার প্রেসারটা একদম অপটিমাম হয়ে যাবে। তার মানে যখন শোষণ চাপ সম্পূর্ণ 0 হবে, তখন রসস্ফীতি চাপ পুরোপুরি অপটিমাম সব থেকে বেশি হবে। আর বেশি হলেই তখন কি হবে? অবিশ্রবণ পদ্ধতিটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তার মানে একটা কিশমিশ থেকে যখন পুরোপুরি কিশমিশটা খুলে যায়, তারপরে আর ওকে জল ঢোকানো যায়? বাইরে থেকে জল ঢুকবে না। তাহলে কতক্ষণ পর্যন্ত ঢুকবে? যতক্ষণ পর্যন্ত শোষণ চাপটা 0 হবে না। এটা 0 হলো, আস্তে আস্তে কমবে। তার মানে এটা যদি 100 থাকে, 100 থেকে 99, 98, 50, 49, 20, 19, 10, 9, 8, 5, 4, 3, 2, 1, 0, যে 0 আসবে এটা যখন 99 থেকে 100 চলে যাবে। এই হলো অবিশ্রবণ চাপ। তো এবার আমরা